প্রত্যাবাসন চুক্তির ৩৩ বছরেও মেলেনি রোহিঙ্গা সংকটের সমাধান। আন্তর্জাতিক সংস্থা ও পশ্চিমাদের দ্বিচারিতাকেই দুষছেন বিশেষজ্ঞ। নতুন বাধা রাখাইনের যুদ্ধ পরিস্থিতি। মাসের শুরুতেই শুরু হচ্ছে শেখ হাসিনার বিচার, আল জাজিরাকে ডক্টর ইউনূস। ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যেই নির্বাচন। এবারের হজ যাত্রায় একটি এজেন্সির অধীনে থাকবেন ১,০০০ যাত্রী। ভিন্ন ভিন্ন প্যাকেজ সমন্বয় করাই চ্যালেঞ্জ। বিশৃঙ্খলার শঙ্কা, অনিয়ম করলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি। বরিশাল বিভাগের ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে নেই কার্যকরী উদ্যোগ। তালিকা করেই দায় সারছেন সংশ্লিষ্টরা। বিধিমালা মানা হয় না বহুতল ভবন নির্মাণে। এবং পেহেলগামের ঘটনায় উত্তাপ বাড়ছে। আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব পাকিস্তানের। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় ইসলামাবাদের পাশে থাকবে বেইজিং। সকালের সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। রাখাইনে মানবিক প্যাসেজ প্রতিষ্ঠায় নীতিগতভাবে সম্মত সরকার। রোববার বিকেলে মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। আনুষ্ঠানিকভাবে সম্ভব না হলেও দেশের স্বার্থে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ হচ্ছে বলে জানান তিনি। এ সময় ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা নিয়ে উপদেষ্টা বলেন, সংঘাত নয়, আলোচনার মাধ্যমে এর সমাধান চায় বাংলাদেশ। প্রায় ৫ দশকের বেশি সময় ধরে বাংলাদেশে অনুপ্রবেশ করে আসছে মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠী। ১৯৭৮ আর ৯২ সালে ২ লক্ষাধিক রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠালেও ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতা আর গণহত্যার মুখে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢোকে। বর্তমানে কক্সবাজার আর ভাসানচরের ক্যাম্পে আছে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা। সম্প্রতি জাতিসংঘের পক্ষ থেকে রাখাইন স্টেটের সঙ্গে বাংলাদেশের একটি মানবিক প্যাসেজ প্রতিষ্ঠার বিষয়টি আলোচনায় এসেছে, যাতে নীতিগতভাবে সম্মত হয়েছে বাংলাদেশ। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এমনটাই জানান পররাষ্ট্র উপদেষ্টা। নীতিগতভাবে আমরা তো সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোঅপারেট করব, ইউএনের তত্ত্বাবধানে অবশ্যই। আনুষ্ঠানিকভাবে সম্ভব না হলেও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের বিষয়টি স্বীকার করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। এর মধ্য দিয়ে মিয়ানমারের আভ্যন্তরীণ বিষয়ে জড়িয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, সীমান্তের পরিবর্তিত পরিস্থিতিতে দেশের স্বার্থেই আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের সীমান্তের পরিস্থিতি তো পরিবর্তিত হয়ে গেছে, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। এখানে একটি নন স্টেট অ্যাক্টর, আমাদের সম্পূর্ণ সীমান্ত তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এখন কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই বর্ডারে। কাজে আমাদের নিজেদের স্বার্থে কোনো না কোনো ধরনের যোগাযোগ, আমরা অফিসিয়াল যোগাযোগ অবশ্যই করতে পারি না একটা নন স্টেট অ্যাক্টরের সাথে, কিন্তু কোনো ধরনের একেবারে বিচ্ছিন্ন সম্পূর্ণ থাকবো, আমরা চাইলেও বিচ্ছিন্ন থাকতে পারবো না। ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তান সম্পর্কে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই প্রতিবেশীর এমন মুখোমুখি অবস্থান চায় না বাংলাদেশ। আমরা চাইবো যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। আমরা ইতিমধ্যে দেখেছি যে মধ্যস্থতার প্রস্তাব দু একটি দেশের কাছ থেকে এসেছে। যেভাবেই হোক, মধ্যস্থতার মাধ্যমে হোক অথবা দ্বিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে হোক, আমরা চাই যে উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক। তারা যদি আমাদের সহায়তা চায় যে আপনারা মধ্যস্থতা করুন, তাহলে হয়তো আমরা যাবো, কিন্তু তার আগে আমরা আগ বাড়িয়ে এটা কিছু করতে চাই না। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সন্ত্রাসী হামলার পর ভারতের গুজরাটে ধরপাকড়ে ১,০০০-এর বেশি বাংলাদেশিকে গ্রেফতারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পায়নি মন্ত্রণালয়। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। ১৯৯২ থেকে ২০২৫ সালের ২৮ এপ্রিল প্রথম প্রত্যাবাসন চুক্তি স্বাক্ষরের ৩৩ বছরেও সমাধান হয়নি রোহিঙ্গা সংকট। উল্টো ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতার মুখে নতুন করে প্রায় ১০ লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করে বাংলাদেশে। দীর্ঘ সময়েও সংকট সমাধান না হওয়ার পেছনে আন্তর্জাতিক সংস্থার শৈথিল্য আর পশ্চিমাদের দ্বিচারিতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। রাখাইনে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সহসায় প্রত্যাবাসনের সম্ভাবনাও দেখছেন না তারা। বিস্তারিত জুম্মান সাদিক, জ্যাভলিনের রিপোর্টে। ১৯৭৮ সালে প্রথমবার, এরপর ১৯৯২ সালে দ্বিতীয় দফায় অধিক মাত্রায় বাংলাদেশে অনুপ্রবেশ করে মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠী। তাদের ফেরাতে ৯২ সালের ২৮ এপ্রিল সই হয় প্রথম রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি। পরে ২০০৫ সাল পর্যন্ত এই চুক্তির আওতায় ফিরিয়ে দেয়া হয় ২,৩৬,০০০ রোহিঙ্গাকে।
তবে 2012 সালের জাতিগত দাঙ্গা আর 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যার মুখে উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে প্রায় 10 লাখ রোহিঙ্গা। এই শরণার্থীদের ফেরাতে 2017 সালে আবারও নেপিদোর সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করে ঢাকা। তবে নতুন চুক্তির আওতায় 8 বছরে ফেরেনি একজন রোহিঙ্গাও। এমনকি 92-এর চুক্তির 33 বছরেও হয়নি পূর্ণাঙ্গ বাস্তবায়ন। 3 দশকেও রোহিঙ্গা সংকট সমাধান না হওয়া কি বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা? বিশেষজ্ঞরা বলছেন, আঞ্চলিক এই সমস্যা জিইয়ে থাকার পেছনে মূল দায় আন্তর্জাতিক সংস্থার শৈথিল্য আর পশ্চিমাদের দ্বিচারিতা। জান্তা ও আরাকান আর্মির চলমান যুদ্ধ পরিস্থিতিতে সহসা প্রত্যাবাসনের সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। চীন, জাতিসংঘ যতক্ষণ পর্যন্ত না আসলে অবস্থান পরিষ্কার না করে ততক্ষণ পর্যন্ত আসলে এই রোহিঙ্গাদের চট করে ফিরে যাওয়ার 5, 10, 15, 20, 25 বছর পর্যন্ত আমি জানি না সামনের সংকটটা কি হবে। 90 দশকে যখন ফেরত গেল তখন এই সিটিজেনশিপের বিষয়টা কিন্তু তারা তুলে আনেনি। এবারও তারা 2-3 বছর নষ্ট করেছে ভাষাঞ্চল নিয়ে। তাদের এই ডাবল স্ট্যান্ডার্ড বিশাল। তারা মিয়ানমারের সাথে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে ঠিকই, বড় আকারে স্যাংশন দেয়নি, ব্যক্তি কয়জনের স্যাংশন দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপীয় দেশগুলোকে একীভূত করতে বাস্তবায়ন করা হয়েছিল মার্শাল পরিকল্পনা, যার আওতায় জার্মানি, ফ্রান্সের মতো দেশগুলোর মধ্যেও নতুন করে সুসম্পর্ক গড়ে ওঠে। বিশেষজ্ঞদের পরামর্শ, এমন কোনো কাঠামো দাঁড় করতে উদ্যোগ নিতে হবে বাংলাদেশকে। একটা মার্শাল প্ল্যান যদি করা যায়, যে এই মার্শাল প্ল্যানে ভারতেরও লাভ, চীনেরও লাভ, আমেরিকারও লাভ, ওরকম একটা কাঠামো যদি তৈরি করা যায়, তাহলে হয়তো আমি মনে করি একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। আর প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত বিশেষ পরিচয়পত্র দিয়ে রোহিঙ্গাদের মূলধারা থেকে আলাদা করে চিহ্নিত করার পরামর্শ এই বিশেষজ্ঞের। তাদেরকে একদম আলাদা করে এমন একটা পরিচয়পত্রের আওতায় আনা, 20, 25, 30, 40 বছর পরেও যেন তাদেরকে আলাদা করা যায়। তাদের যেই নতুন প্রজন্ম এখানে জন্ম হচ্ছে, তাদের ওয়ার্কফোর্সটাকে, তাদের স্কিলটাকে কোনো না কোনোভাবে আমরা কাজে লাগাতে পারি কিনা। বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা ছাড়িয়েছে 13 লাখ। প্রতি বছর জন্ম নিচ্ছে প্রায় 30,000 রোহিঙ্গা শিশু। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণহত্যার মামলায় আগামী মাসের শুরুতেই শুরু হচ্ছে শেখ হাসিনার বিচার। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যেই নির্বাচন হবে বলে ফের জানিয়েছেন তিনি। বলেন, শুধু মানবিক সহায়তা নয়, নিরাপদ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান। Welcome to Talk to Al Jazeera. আর্থনা সম্মেলনের ফাঁকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরুতেই ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গত 16 বছর বাংলাদেশে অপশাসন চলেছে। রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে পতন হয় হাসিনা সরকারের। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কতগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে। কমিশনের কাজ সমাপ্ত হলে চলতি বছর ডিসেম্বর কিংবা আগামী বছর জুনের মধ্যেই নির্বাচন হবে বলে জানান প্রধান উপদেষ্টা। So we want to do that, creating by a new commission. It's a consensus building commission. That commission goes with the recommendations to the political parties, asking them the question, which one you agree, which one you disagree. When we have this piece of paper with all the agreements on it, we'll name it a July Charter. The July Charter will be kind of consensus for all parties, and we follow the July Charter, how to implement those things. Some of the implementation will come before the election. Some of the implementation will come after the election. If the consensus is you have a larger number of items that we can agree on and we want to implement before the election, then we take a longer time. If they are not in a hurry to have the election and go a smaller version of the implementation, then we have the early election in December. If it takes a longer version, we go up to June. Beyond June, we don't go. এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনার অপরাধ প্রমাণিত হয়েছে। মে মাসের শুরুর দিকে হাসিনার বিচার শুরু হবে জানিয়ে তিনি বলেন, ভারতের কাছে হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, যদিও এখনো কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি ভারত। Already UN-led investigation has taken place. UN High Commissioner for Human Rights, they published a whole report. The legal system is now functioning to bring them to trial.
So the trial thing will start very soon, probably at the end of this month or the beginning of next month. এ সময় প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। মানবিক সহায়তা নয়, রোহিঙ্গাদের প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান বলেও জানান তিনি। We are dealing with the Rohingya issue with international organizations, United Nations, and also to make sure that these people can go home safely. So our idea is to how to make sure some understanding is created between Bangladesh and Myanmar so that there's a safe resettlement of Rohingyas to go back to their own home. I would say that Bangladesh will not be alone to help them. There are many countries will help them to make sure. But even more than that, it's not about helping them to stay. The important thing to help them to go back to their homes. চীন ভারত সবার সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এই অঞ্চলের মানুষের ভাগ্য বদলাতে আঞ্চলিক জোটগুলোকে কার্যকর করতে হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাত ৩টায় দেশে পৌঁছান তিনি। এর আগে রোববার বাংলাদেশ সময় দুপুর ১:৩০টার দিকে প্রধান উপদেষ্টা ইতালির রোম ত্যাগ করেন। শনিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসও পোপের শেষকৃত্যে যোগ দেন। এর আগে গত শুক্রবার প্রধান উপদেষ্টা কাতারের দোহা থেকে রোমে যান। এবারের একটি এজেন্সির অধীনে থাকবে ১,০০০ হজযাত্রী, আর এই লিড এজেন্সির কোটা পূরণ করবে একাধিক সাব এজেন্সি। এতে হজ সম্পন্ন হলেও সেবায় বিশৃঙ্খলার আশঙ্কা করছে খোদ এজেন্সিগুলোই। সংশ্লিষ্টদের মতে এজেন্সি ভিত্তিক ভিন্ন ভিন্ন হজ প্যাকেজ সমন্বয় করাই বড় চ্যালেঞ্জ। ভোগান্তি নিরসনে সহযোগী এজেন্সিগুলোর বিষয়ে সরকারের সঠিক গাইডলাইনের দাবি তাদের। অনিয়মে লাইসেন্স বাতিল হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। চলতি বছর একটি লিড এজেন্সির মাধ্যমে হজে যাবেন সর্বনিম্ন ১,০০০ যাত্রী। তাদের দেখভালের মূল দায়িত্ব থাকবে সেই এজেন্সির। তবে লিড এজেন্সির ১,০০০ কোটা পূরণে থাকতে পারবে একাধিক সাব এজেন্সি। এতে অব্যবস্থাপনার আশঙ্কা করছেন এজেন্সি সংশ্লিষ্টরা। তাদের দাবি, এজেন্সিগুলোর ভিন্ন ভিন্ন প্যাকেজে হজে যাবেন মুসল্লিরা। এর ফলে তাদের থাকা খাওয়া সহ সার্বিক সেবা সমন্বয় করাই বড় চ্যালেঞ্জ জানিয়ে জবাবদিহিমূলক নির্দেশনার দাবি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর। আমার ১,০০০ কোটা ফিল আপ করতে গিয়ে আমি দেখা গেছে আমি লিড হব, সেই কারণে আপনি কোন ধরনের এজেন্সি সেটা আমি দেখি নাই। আমি দেখছি আপনার কোয়ান্টিটি কত আছে, আপনার কোয়ালিটিটা আমি যাচাই করি নাই। সিন্ডিকেটের মাধ্যমে করলে একসময় এই হজটা মনোপলি হয়ে যাবে। আমরা একভাবে কমিট করা হাজিদের সঙ্গে, হয়তো আরেক এজেন্সি আরেকভাবে কমিট করা, তো সবাই যখন একসঙ্গে হয়ে যাচ্ছে সার্ভিসের একটা বড় রকমের ধাক্কা আমাদেরকে পেতে হবে। যদি একটা গাইডলাইন থাকতো আমাদের, তো এটা আমাদের জন্য ভালো হতো। হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের তথ্য অনুযায়ী ২০২৪ সালের শেষের দিকে একটি এজেন্সির কোটা ২৫০ থেকে বাড়িয়ে করা হয় ৫০০ জন, আর জানুয়ারিতে সংখ্যা দ্বিগুণ করে সর্বনিম্ন ১,০০০ উন্নীত করে সৌদি সরকার। আগামী বছর এটি বাড়িয়ে ২,০০০ করা হলে বাংলাদেশি এজেন্সির সংখ্যা দাঁড়াবে ৩৫টিতে। এজেন্সির সংখ্যা কমে আসায় হজ ও বিমান ভাড়ায় যোগ সাজসের সংখ্যাও দেখছেন সংশ্লিষ্টরা। লিড এজেন্সি ধরুন এই বছর ৭০টা হয়েছে, আগামী বছর ধরুন ৩৫টা হবে ২,০০০ হলে। তো এই ৩৫টা এজেন্সি যখন আপনার কাজ করবে তখন তো এখানে হজ এজেন্সি অ্যাসোসিয়েশনও থাকবে না, আর কোনো থাকবে না, এটা সিন্ডিকেট হয়ে যাবে। সুতরাং এটা যে কোনো মূল্যে ১০০ থেকে ৩০০-র মধ্যে রাখতে হবে সরকারি নীতি অনুযায়ী। মন্ত্রণালয় বলছে, অধিক এজেন্সির ঝামেলা এড়াতেই সব দেশেই এজেন্সির সংখ্যা কমাতে এমন উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। তবে হাজিদের সেবা নিশ্চিতে সব এজেন্সি থাকবে জবাবদিহির আওতায়। এজেন্সিগুলো ক্যাটাগরি করেছি A, B, C, D, যাদের পারফরমেন্স একেবারেই অসহনীয় বা আমাদেরকে বিব্রত করে, আমরা তাদের বিরুদ্ধে অ্যাকর্ডিং টু ল, অ্যাকর্ডিং টু প্রভিধান, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। একাধিকবার সময় বাড়িয়েও ২০২৫ সালে ১,২৭,১৯৮ জনের হজ নিবন্ধনের কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। এবছর হজে যাবেন ৮৭,১০০ জন মুসল্লি।
কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অবশেষে 8 মে অনুষ্ঠিত হতে যাওয়া 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি। রোববার রাতে রাজু ভাস্কর্যের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের এই তথ্য জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সরকারের পক্ষে পিএসসি সদস্যদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিকে 8 দফার সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বিসিএস পরীক্ষার জট নিরসন সহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি সংস্কারের দাবিতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরি প্রত্যাশীরা। বিক্ষোভ অনশন করে বিসিএস এর সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা, হয়রানি বন্ধ, প্রশ্ন ফাঁসকারী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা ও প্রশ্ন ফাঁস হওয়া 46তম বিসিএস বাতিল সহ 8 দফা দাবি জানিয়ে আসছেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। রোববার রাতে টিএসসিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই হাজির হন পিএসসির এক সদস্য ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলনকারীদের অনশন ভাঙিয়ে আগামী 8 মে ঘোষিত লিখিত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। 8 তারিখে অনুষ্ঠিতব্য যেই 46তম বিসিএস এর রিটার্ন পরীক্ষার ডেট ছিল সেটা স্থগিত করা হয়েছে এবং আন্দোলনরত পরীক্ষার্থীদের আরও যেই সংস্কার প্রস্তাবগুলো রয়েছে, দ্বিতীয় একটি পিএসসি করার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এছাড়াও আরো অনেকগুলো সংস্কারের চিন্তা সরকারের আছে। এমন খবরে কিছুটা উচ্ছ্বাস প্রকাশ করলেও শিক্ষার্থীরা বলছেন, শুধু পরীক্ষা স্থগিত করলেই হবে না, 8 দফার সব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। 24 ঘন্টার মধ্যে আমাদের লিখিত নোটিশ লাগবে, আমাদের অবস্থান কর্মসূচি চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। রাজু ভাস্কর্যে বিকেল 5টায় আমরা গণজমায়েত কর্মসূচি দিয়েছি। আগামী 8 মে 46তম বিসিএস এর লিখিত পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছিল পিএসসি। এর পরিপ্রেক্ষিতে আন্দোলন শুরু করেন একদল চাকরি প্রত্যাশী। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। আগুনে পুড়ল রাজধানীর কৃষি মার্কেটের 3টি দোকান। রোববার রাত 1:30টার দিকে লাগা আগুন প্রায় 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। এদিকে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন করা হয়েছে। পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন আল মদিনা পর্দা গ্যালারি। বিক্রি হতো বেডিং এবং পর্দা। সর্বনাশা আগুনে পুড়ে ছাই সব। আমার হাজবেন্ডের দোকান, অনেক টাকা সব শেষ। আবার হলো আল মদিনা পর্দা গ্যালারি, 50-60 লাখ হইতে পারে মালামাল। তারপরে আরো ঘর বাড়ি, যে চাল আছে, আছে, ডেকোরেশন আছে, তাতে অনেক 80-90 হইতে পারে। 70-80 লাখ টাকার মতো মাল ছিল, নিচতলা দোতলা মিলা। কিছু সামান্য কিছু বাঁচাতে পারছে, ওগুলা পুড়ে গেছে, পানি পুড়ে গেছে, ওগুলা কোনো কাজে আসবে না। রাত 1:30টার দিকে লাগা আগুনে পুড়ে গেছে আল মদিনা পর্দা গ্যালারির পাশের আরো 2টি দোকান। সকল স্কুলের ড্রেস এখানে আছে, সব ধরনের জিনিস, একবার কলম থেকে শুরু করে জুতা সব কিছু পাওয়া যায়, একবার ভিতরে পুরো শেষ। শুধু এটা খোলার সাথে সাথে এটা লেগে গেছে, ওইটা থেকে মাল বাইর করতে পারছি কিছু। এত আগুনের চাপ মানে ঢোকায় যাচ্ছে না কোনোভাবে। পর্দার দোকান 13টা দোকান আসলে পুড়ে গেছে। আমরা শুধু চেষ্টা করছি, কিন্তু আসলে আমরা কিছু করতে পারি নাই। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কাপড় ও বেডিংয়ের জিনিসপত্র থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানায় বাহিনীটি। ফোম ছিল, যেগুলো আমরা সোফা ব্যবহার করি, পর্দার কাপড় ছিল, আর কিছু তুলা জাতীয় পদার্থ ছিল, যার কারণে দ্রুত আগুনটা ছড়াইয়ে পড়ে এবং সেমি পাকা থাকার কারণে পার্শ্ববর্তী যে দোতলায় বাচ্চাদের স্কুল ড্রেসের একটা দোকান ছিল, গুদামঘর ছিল, সেখানে আগুনটা ছড়ায় যায়। মোট 5টা টার্নআউট আমরা কাজ করি এবং 50 মিনিটের ভিতরেই আমরা আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কমিটি গঠন করা হয়েছে। আতাউল কাউসার, সময় সংবাদ, ঢাকা। পাবনার সুজানগরে পল্লী সঞ্চয় ব্যাংকের প্রায় 100 গ্রাহকের অন্তত 10 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এরই মধ্যে লাপাত্তা অভিযুক্ত ব্যক্তি, এতে দিশেহারা শত শত গ্রাহক। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ব্যাংক ম্যানেজারের। সবুজ মোল্লার রিপোর্ট। মাত্র 2% সুদে ঋণ দেওয়ার প্রলোভন, তবে শর্ত আছে। প্রতি লাখে জামানত হিসেবে জমা দিতে হবে 15,000 টাকা। এভাবে ঋণ দেওয়ার নামে পাবনার সুজানগরে শত শত গ্রাহকের কাছ থেকে টাকা জমা নিয়েছেন পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠকর্মী বিশ্বজিৎ কুমার পাল। 1 যুগ ধরে এ কাজে জড়িত তিনি।
ঋণ দেওয়ার বিনিময়ে গ্রাহকদের কাছ থেকে 2 লাখ টাকা থেকে সর্বোচ্চ 26 লাখ টাকা জমা নিয়ে প্রায় 10 কোটি টাকা সংগ্রহ করেন বিশ্বজিৎ। কিন্তু বেশ কিছুদিন ধরে খোঁজ মিলছে না তার। এক পর্যায়ে বিশ্বজিৎ অর্থ আত্মসাৎ করেছেন বুঝতে পেরে পল্লী সঞ্চয় ব্যাংক ঘেরাও করেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এর সঙ্গে জড়িত থাকতে পারেন। 1,80,00,000 টাকা আমাকে ঋণ দেবে এই বলে আমার কাছ থেকে 26,05,000 টাকা নেছে। আমরা এখন চাই যে আমার টাকাটা যাতে উদ্ধার হয়। ব্যাংকের লোকজন দেখতো আমাদের টাকা নেছে, আমাদের টাকা ব্যাংকের কাছে দাবি। ব্যাংক দেখে বিশ্বজিৎ দেখে দেয় নেই। আর এই ম্যানেজার যা কথা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা পায়, দায় সরানোর কথা বলতেছে উনি। সরকার এবং প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি যে অতি দ্রুত এই বিশ্বজিৎকে তাকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতায় বিশ্বজিৎকে আইনের আওতায় আনার আশ্বাস দেন ব্যাংকের ম্যানেজার। বিশ্বজিতের ছবি নিয়ে নেওয়া হয়েছে, তার ভোটার আইডি কার্ড নেওয়া হয়েছে, তার জন্ম নিবন্ধন নেওয়া হয়েছে, পাসপোর্ট বাতিল করে দেওয়ার জন্য আমাদের এখন বর্তমান চলমান কাজ করতেছে। দেশের বাইরে যাতে না যেতে পারে এখন বর্তমান এনএসআই থেকে শুরু করে পুরো প্রশাসন এই কাজগুলো করতেছে। অভিযুক্ত বিশ্বজিৎ যে কোনো সময় দেশ ছেড়ে যেতে পারেন বলে আশঙ্কা ভুক্তভোগীদের, তাই তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি তাদের। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। বরিশাল বিভাগের ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে নেই কার্যকরী উদ্যোগ। তালিকা করেই কেবল দায় শেষ করছেন সংশ্লিষ্টরা। অনেক স্থানেই বিধিমালা মানা হয় না বহুতল ভবন নির্মাণে। গবেষণা বলছে 7.3 মাত্রার ভূমিকম্প হলেই নদী নালা বেষ্টিত বরিশাল অঞ্চলে হতে পারে ভয়াবহ বিপর্যয়। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। বরগুনার পৌর মার্কেটটি 1988 সালে নির্মাণ করা হয়। এরপর 3 বার আগুনে পুড়েছে ভবনের পেছনের অংশ, তবুও লাগেনি সংস্কারের ছোঁয়াও। এ কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভবনটি। তবে এর অপসারণ কিংবা সংস্কারে নেই উদ্যোগ। খুবই জরাজীর্ণ অবস্থা, মানুষ হেঁটে গেলে মাথায় ভাঙ্গে পড়ে, প্লাস্টার ভাঙ্গে পড়ে। আমরা যে এখানে আছি খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় ধসে পড়তেই পারে। সংস্কারের জন্য আমরা অলরেডি মন্ত্রণালয়ের কাছে অর্থ বরাদ্দ চেয়ে একটা আবেদন করা হয়েছে। অর্থ বরাদ্দ হলে তারা আমরা তাকে সংস্কার করতে পারবো। পিরোজপুরে সরকারি বেসরকারি অর্ধশত ভবন ঝুঁকিপূর্ণ। পুরাতন ডিসি অফিস, পুলিশ লাইন্সের কিছু ভবন ও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে এই তালিকায়। গোপালকৃষ্ণ টাউন ক্লাব মার্কেটেরও বেহাল দশা। 10 বছর আগে উত্তরা ব্যাংক ও ব্র্যাক ব্যাংককে এখান থেকে সরিয়ে নেওয়া হলেও এখনো বহাল তবিয়তে অন্য অনেক বাণিজ্যিক কার্যক্রম। আমরা জেনে শুনে আমাদের বাচ্চাকে ওই প্রতিষ্ঠানে পড়াচ্ছি, ওই মার্কেট করতে যাচ্ছি। এরকম আরো কয়েকটি ভবন আছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় এইসব ভবন ধসে পড়তে পারে। ঝুঁকিপূর্ণ ভবন তো আছেই, সঙ্গে বিধিমালা না মেনেই পটুয়াখালীতে একের পর এক নির্মিত হচ্ছে বহুতল ভবন। এসব ভবনে জীবনের ঝুঁকি নিয়ে বাস করছে মানুষ। প্রয়োজনীয় লোকবল ও সরঞ্জাম না থাকায় নির্মাতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না দাবি পৌর কর্তৃপক্ষের। জায়গা স্বল্পতার কারণে সবাই যেরকম বিল্ডিং করছে, সবাই আশেপাশে যারা সবাই করছে ওরকমই করা হয়েছে। পৌরসভার যে বিধিবিধান আছে যে 3 ফুট সাইডে বা 5 ফুট সাইডে যেন একটা বহুতল ভবন উঠানের সেই জায়গাটা রাখে না। এখন থেকে আমরা যে তাদেরকে চিঠি দেব এবং তারা যারা মানবে না তাদেরকে আমরা ভাঙার ব্যবস্থা করব। খোদ বিভাগীয় শহর বরিশাল মহানগরে 35টি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করেছে সিটি কর্পোরেশন, কিন্তু এসব অপসারণে নোটিশ দেয়া ছাড়া তেমন পদক্ষেপ নেই। সেই সঙ্গে বহুতল ভবন নির্মাণে বিধি না মানার হিড়িক বলছেন নগর পরিকল্পনাবিদরা। ভূমিকম্প হইলে ঝুঁকে যাবে, যদি পড়িয়েই যায় তাহলে তার আশেপাশে যা কিছু থাকবে তা সব চাপা পিটে যাবে। আমাদের সয়েল এমনি ডোবা, খাল, নদী এগুলা দিয়ে পরিপূর্ণ ছিল। সো আমাদের এখানে কাজ করার সময় আরো সতর্ক থাকতে হবে, আদারওয়াইজ আমাদের জন্য অনেক বড় ঝুঁকি সামনে অপেক্ষা করছে। বরিশালে নতুন ভবন নির্মাণে ইমারত বিধিমালা 1996 মানা হয় সিটি কর্পোরেশন এলাকায়। শর্ত ভঙ্গে গত 6 মাসে শতাধিক ভবন মালিককে জরিমানা সহ শাস্তির আওতায় আনার কথা জানিয়েছে নগর ভবন কর্তৃপক্ষ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। উদ্বোধনের 1.5 বছরেও চালু হয়নি ঝালকাঠির 250 শয্যার হাসপাতাল। 7 বছর ধরে চলা অবকাঠামোর কাজ এখনো চলছে, অথচ তড়িঘড়ি করে উদ্বোধন করা হয়েছে ভবন। এতে ক্ষুব্ধ রোগী ও স্থানীয়রা। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। 1983 সালে প্রতিষ্ঠিত 50 শয্যার ঝালকাঠির সদর হাসপাতালটিকে 2003 সালে 100 শয্যায় উন্নীত করা হয়। এরপর 2018 সালে প্রায় 70 কোটি টাকা ব্যয়ে হাসপাতালের 250 শয্যা বিশিষ্ট নতুন 9তলা ভবনের নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। 1.5 বছরে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও এখনও তা চলছে।
কয়েক দফা বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। নির্মাণ কাজ শেষ না হলেও তড়িঘড়ি করে 2023 সালের অক্টোবর মাসে নতুন এই ভবনটি উদ্বোধন করা হয়েছিল, কিন্তু নির্মাণকারী প্রতিষ্ঠান ভবনটি হস্তান্তরের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পত্র পাঠালেও ভবনটি এখনো বুঝে দেওয়া হয়নি। এতে প্রকল্প থেকে কোনো সুফলই পাচ্ছেন না এ জেলার মানুষ। এই শুনি হচ্ছে হবে, এর মধ্যে আবার আংশিক উদ্বোধন হয়ে গেল, সব মিলিয়ে আমাদের ঝালকাঠিবাসীর সামনে একটি বিশাল প্রশ্নবোধক চিহ্ন। নতুন ভবনের উদ্বোধন হয়েছে কিন্তু তার কোনো কার্যক্রম শুরু হয় না। এতে জনগণ খুব ভোগান্তিতে আছে। মানুষ সেবা নিতে আসে এখানে, কিন্তু সেবা থেকে বঞ্চিত। এই ব্যাপারে নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তার দাবি, কাজ শেষে কর্তৃপক্ষকে বারবার মৌখিক ও লিখিতভাবে নির্মাণ কাজ বুঝে নেওয়ার জন্য জানানো হয়েছে, তবে এখনও হাসপাতাল কর্তৃপক্ষ কাজ বুঝে নেয়নি। এতে অনেক যন্ত্রাংশ সহ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা তাদেরকে অনেকবার মৌখিকভাবেও জিজ্ঞাসা করছি যে বিল্ডিং হ্যান্ডওভারের ব্যাপারে, তারা আমাদের কাছ থেকে হ্যান্ডওভার নিচ্ছে না, কিন্তু আমাদের কাজ 100% কমপ্লিট হয়ে গেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নবনির্মিত ভবনটি বুঝে নিতে একটি কমিটি গঠন করা হয়েছে। অবকাঠামো, যন্ত্রপাতি ও জনবল সহ সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই কার্যক্রম চালু করা হবে। কমিটি বর্তমানে বিল্ডিংটি ভবনটি কি অবস্থায় আছে এটা দেখে যদি হ্যান্ডওভার নেওয়ার মতো অবস্থায় থাকে তা দ্রুতই নেওয়ার ব্যবস্থা করবে। বর্তমানে চালু থাকা 100 শয্যার সদর হাসপাতালে প্রতিদিন গড়ে চিকিৎসা সেবা নিতে আসেন 5 শতাধিক মানুষ। সময় সংবাদ, ঝালকাঠি। ভাঙনের কবলে পড়েছে বরগুনার পাথরঘাটার হরিণঘাটা সংরক্ষিত বনাঞ্চল। ঢেউয়ের তোড়ে ইতিমধ্যেই গাছপালা উজাড় হতে শুরু করেছে। বনটি রক্ষায় এখনই উদ্যোগ নেওয়ার উপযুক্ত সময় বলে জানিয়েছেন স্থানীয়রা। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। যে কোনো ঘূর্ণিঝড়ে বুক পেতে বরগুনাকে রক্ষা করে পাথরঘাটার হরিণঘাটা সংরক্ষিত বনাঞ্চল। পায়রা ও বিষখালী নদীর মোহনার এ বনে সম্প্রতি ভাঙন দেখা দিয়েছে। ঢেউয়ের তোড়ে বিলীন হচ্ছে সংরক্ষিত বনের হাজার হাজার গাছ। এতে শঙ্কিত স্থানীয় অধিবাসীরা। বনটি রক্ষায় এখনই উদ্যোগ নেয়ার উপযুক্ত সময় বলে দাবি তাদের। বনের অবস্থাটা একদমই ভালো না, বন ভেঙে চলে চুরমার। এইভাবে যদি চলতে থাকে তাহলে খুব তাড়াতাড়ি এই পুরো বন ধ্বংস হয়ে যাবে। সরেজমিনে পরিদর্শন শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার পাশাপাশি বনটি রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। বন বিভাগ সহ আমরা দেখি কি ব্যবস্থা নেওয়া যায়, এই বিষয়টা আমরা সকলে মিলে একটা বিষয় ঠিক করে আমরা চেষ্টা করবো আর কি করা যায়। এর আগে বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে ভাঙন দেখা দেওয়ার পরও কোনো ব্যবস্থা না নেয়ায় সংরক্ষিত বনের অর্ধেকেরও বেশি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। বরিশালে উদ্বোধনের 2 বছরেও চালু হয়নি আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। আধুনিক ভবন, কম্পিউটার, সব ধরনের সুযোগ সুবিধা থাকার পরও কোনো কাজেই আসছে না এসব। কার্যক্রম শুরুর আগেই এখন সংস্কারের সময় হয়ে গেছে বলে আক্ষেপ ঠিকাদারি প্রতিষ্ঠানের। তবে কবে নাগাদ চালু হবে তাও অজানা। সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট। বরিশালে এমন দৃষ্টিনন্দন ভবন নেই বললেই চলে। নীল কাচে ঘেরাও দেয়া 6 তলা নান্দনিক ভবনটি নজর কাড়বে যে কারুরই। ভেতরে কাঁচের গম্বুজ সৌন্দর্য আরও বাড়িয়েছে। পাশেই দোতলা ক্যান্টিন ও মিলনায়তন। বরিশাল নগরীর নতুল্লাবাদে 2.5 একর জায়গায় গড়ে তোলা হয়েছে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। এখানে কম্পিউটার সহ রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা। 2022 সালের ডিসেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী এর উদ্বোধনও করেন। এটি চালু হলে প্রকল্পের মাধ্যমে প্রথম পর্যায়ে 2000 দক্ষ আইটি উদ্যোক্তা হবার কথা রয়েছে। এই ভবনে শুধু ইউআই আর ডিজিটাল মার্কেটিং, এই 2টার ক্লাস এখানে হয়েছিল। আমি ডিজিটাল মার্কেটিং করছিলাম। আমিও ট্রেনিং করেছি। সেক্ষেত্রে এখানে তরুণ প্রজন্মের জন্য এটা একটা ভালো একটা উদ্যোগ। তবে ঠিকাদার প্রতিষ্ঠান জানায়, বারবার তাগিদা দিলেও তাদের কাছ থেকে বুঝে নেওয়া হচ্ছে না। কয়েক দফায় প্রকল্পের মেয়াদও বাড়ানো হয়েছে। প্রজেক্টের কাজ অনেক আগেই শেষ হয়েছে। আমরা অফিসকে বেশ অনেকবার চিঠি দিয়েছি। এখন কি কারণে তারা নিচ্ছে না আসলে আমরা এটা বলতে পারছি না। এ বিষয়ে প্রকল্প পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ভবনটি নির্মাণে প্রায় 80 কোটি টাকা ব্যয় হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।
সংস্কারের অভাবে বেহাল দশা ভোলা পৌরসভার গুরুত্বপূর্ণ 12টি সড়কের। এর মধ্যে আদালতপাড়া, ডিসি ও এসপি অফিসের সামনের রাস্তাও রয়েছে। খানাখন্দে পরিণত হওয়া এসব সড়কে সামান্য বৃষ্টির পানিতেই ডুবে যায়। এতে মানুষের চলাচল ও পণ্য পরিবহনে দেখা দিয়েছে চরম ভোগান্তি। বছরের পর বছর এমন অবস্থা চলতে থাকলেও সংস্কারে পৌর কর্তৃপক্ষের নেই কার্যকর কোনো পদক্ষেপ। তবে বরাদ্দ পাওয়া সাপেক্ষে সড়কগুলো মেরামত বা নতুন করে করার আশ্বাস প্রশাসকের। নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। মৌসুমের প্রথম বৃষ্টির পানিতে সয়লাব ভোলা শহরের ব্যস্ততম মুসলিমপাড়া সড়কটি। দীর্ঘদিন সংস্কার না করায় খানাখন্দে পরিণত হওয়া সড়কটি এখন চলাচলের অযোগ্য। বড় বড় গর্তগুলোতে 1.5 থেকে 2 ফুট পানি। শহরের অন্যতম আবাসিক এলাকা ওয়েস্টার্ন পাড়ার সড়কটি এক যুগেরও বেশি সময় সংস্কার করা হয়নি। সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা পানিতে তলিয়ে যায়। এ সময় যানবাহন দূরের কথা, এলাকাবাসী পায়ে হেঁটেও চলাচল করতে পারে না। একই অবস্থা জেলা শহরের প্রশাসনিক এলাকা গাজীপুর রোড, ডিসি ও এসপি অফিসের সামনের রাস্তা সহ পৌরসভার 20 কিলোমিটার সড়কের। এছাড়া পৌরসভার আরও 45 কিলোমিটার রাস্তা সংস্কারের অভাবে অনেকটাই চলাচলের অনুপযোগী। বর্ষা আসার সাথে সাথে আমাদের দুর্ভোগ বাইরে গেছে। এলাকার মুসলিম পাড়ার কথা বলে রিক্সা পর্যন্ত আসতে যাচ্ছে না এই ভাঙার কারণে। চলাচল অযোগ্য 12টি রাস্তা সংস্কারে 20 কোটি টাকার প্রয়োজন, কিন্তু সাবেক মেয়র পৌরসভার তহবিল শূন্য রেখে যাওয়ায় সরকারের বরাদ্দের অপেক্ষায় রয়েছেন বর্তমান প্রশাসক। অতি গুরুত্বপূর্ণ যে রাস্তাগুলো যেগুলোতে গর্ত সৃষ্টি হয়েছে, এই গর্তগুলো ফিল আপ করার জন্য ইট সুরকি দিয়ে আমরা মানুষের চলাচলের উপযোগী করে দিব। 100 বছরের পুরনো ভোলা পৌরসভায় মোট 261 কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে 170 কিলোমিটার পাকা, 16 কিলোমিটার সেমি পাকা ও 76 কিলোমিটার হেরিংবন। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন পিরোজপুরের কৃষকরা। মাঠের পর মাঠে পাকা ধান থাকলেও বেশিরভাগই কেটে ঘরে তুলতে পারছে না। জেলায় 69টি হারভেস্টার মেশিন থাকলেও আসছে না কোনো উপকারে। জিয়াউল হকের তথ্য, ছবিতে রিপোর্ট। মাঠের পর মাঠ শুধু পাকা ধান। বড় ধান কাটা উৎসবে কৃষকের কর্মচাঞ্চল্যে মুখর প্রতিটি ধান ক্ষেত। ফসল ভালো হওয়ার পরেও শেষ সময়ে শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পিরোজপুরের কৃষকেরা। অতিরিক্ত মূল্য দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। পাশাপাশি চলতি বছর সার, বীজ, সেচ ও কীটনাশকের দাম বৃদ্ধিতে বড় চাষিদের উৎপাদন খরচ বেড়েছে। বিশেষ করে সেচ নির্ভর আবাদে ডিজেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি কৃষকদের জন্য একটি বড় উদ্বেগের কারণ। অল্প সময়ে বেশি ধান কেটে ঘরে তুলতে জেলায় 69টি হারভেস্টার মেশিন বিতরণ করা হলেও অন্যত্র পাঠানো ও বিক্রি করে ফেলায় সেগুলো স্থানীয় কৃষক পাচ্ছেন না। 700 টাকা একটা শ্রমিক দিলে তারেও পাওয়া যায় না, 2 বেলা খাওয়ানো লাগে, তারপরে শ্রমিক পাওয়া যায় না। ধান এই দেখেন মাঠে এই যে ফেলানো আছে, ধান পাকি গেছে, বা মনে করেন তাড়াতাড়ি বাজার দরও আমরা পাইতেছি না। কৃষি অফিসে যে মেশিন যা আসছে আমরা দেখিও না, পাইও না। আমাকে ধান টান কাটতে খুব অসুবিধা হচ্ছে। কৃষি বিভাগের কর্মকর্তা জানান, হারভেস্টার মেশিন বিতরণের কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিক সংকটের কারণে এখন যে বৈরী আবহাওয়া যাচ্ছে তাতে করে একটু সমস্যার সম্মুখীন হচ্ছে। তা আমরা যে 69টা কম্বাইন হারভেস্টার দিয়েছি, তো এগুলোই এখন কাজে লাগে। কোথাও যে অসঙ্গতি খুঁজে পান একটু কাইন্ডলি আমাকে জানালে আমি সেই ব্যবস্থা নেব। এবছর জেলায় 40,000 হেক্টর জমিতে বড় আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও হয়েছে 34,000 হেক্টরে। সময় সংবাদ, পিরোজপুর। পেশায় জেলে অথচ নাম নেই সরকারি নিবন্ধন তালিকায়। এতে পটুয়াখালীর প্রায় 1.5 লাখ প্রকৃত জেলে বঞ্চিত হচ্ছেন সরকারি প্রণোদনা ও অন্যান্য সুবিধা থেকে। সাগরে 58 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞার এই সময়ে কর্মহীন হয়ে অনাহারে অর্থাহারে দিন কাটছে তাদের। জেলেদের অভিযোগ, টাকার বিনিময়ে স্থানীয় জনপ্রতিনিধিরা তালিকা প্রস্তুত করায় প্রকৃত জেলেরা বাদ পড়ছেন, যার ভোগান্তি বইতে হচ্ছে প্রতি বছর। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। সমুদ্রে চলছে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা। এই সময় পটুয়াখালীর নিবন্ধিত 81,000 জেলের জন্য খাদ্য সহায়তা হিসেবে 86 কেজি করে চাল বরাদ্দ করেছে সরকার। তবে এর বাইরেও রয়েছেন প্রায় 1.5 লাখ জেলে, যারা পুরোপুরি সমুদ্র নির্ভর জীবিকা নির্বাহ করেন। কিন্তু নিবন্ধন তালিকায় নাম না থাকায় প্রতিবারের মতো এবারও তারা সরকারি সহায়তা থেকে বঞ্চিত। নিষেধাজ্ঞার কারণে মাছ ধরতে না পারায় পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটছে এসব জেলেদের। যে সময় সরকারি কার্ডের ব্যবস্থা করছে ওই সময়
আমরা সাগরে গেছি কিন্তু আইয়ে পাই নাই, জাল লেখার নাই বিধে আমার সবকিছু থেকে বঞ্চিত করে। সমুদ্র নির্ভর এই মানুষগুলো কখনোই পাননি সরকারি স্বীকৃতি। জেলেদের অভিযোগ, তালিকা প্রস্তুতের সময় স্থানীয় জনপ্রতিনিধিরা টাকার বিনিময়ে অন্য পেশার লোকদের অন্তর্ভুক্ত করেছেন, তাই বাদ পড়েছেন প্রকৃত জেলেরা। এমনকি নিবন্ধিত জেলেদের জন্য যে চাল বরাদ্দ হয়েছে তা বিতরণে বিলম্ব করা, বরাদ্দের চেয়ে 5 থেকে 10 কেজি কম দেয়া, এমনকি অর্থের বিনিময়ে চাল বিতরণের অভিযোগও করছেন তারা। সিলমারি আরেকজনের চাল ডাল নিয়ে যায়, কিন্তু আমরা আসলে পাই না। কইতেছে তোমাদের চাল সারাই নেওয়া হয়ে গেছে। 80 কেজি করে চাল দিব, তাতে ওরা আমাদের চাল দেয় 20-25 কেজি, 22-30 কেজি। মৎস্য বিভাগ বলছে দ্রুত সময়ের মধ্যেই নিবন্ধিত জেলেদের মধ্যে সরকারি প্রণোদনার চাল বিতরণ করা হবে। আর এখনো যেসব জেলে নিবন্ধনের বাইরে রয়েছেন তাদেরও তালিকাভুক্ত করার কাজ চলমান রয়েছে। যদি কোনো জেলে সম্প্রদায়ে কোথাও কোনো সমস্যায় পড়ে আমাদের উপজেলা মৎস্য দপ্তর, জেলা মৎস্য দপ্তরে যোগাযোগ করলে আমরা তাদেরকে নিবন্ধনের আওতায় নিয়ে আসবো। ইলিশ সহ সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রজনন মৌসুমে এবার বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা 65 দিন থেকে কমিয়ে করা হয়েছে 58 দিন। পাশাপাশি ভারতের সঙ্গে মিল রেখে নতুন করে নির্ধারণ করা হয়েছে সময়সীমা। 15 এপ্রিল থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আগামী 11 জুন পর্যন্ত। বাংলাদেশ ভারতের সমন্বিত এই নিষেধাজ্ঞা নিঃসন্দেহে সমুদ্রের জন্য ইতিবাচক বার্তা, কিন্তু উপকূলের লাখো জেলের জীবিকা যদি না পায় সুরক্ষা, তবে এই উদ্যোগ থেকে যাবে কেবলই কাগজে কলমে। পেটের দায়ে আইনের ফাঁদেই হয়তো পা দেবেন কেউ কেউ। শিকদার, জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। দেখছেন সকালের সময়। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তাপ বাড়ছেই। হামলার আন্তর্জাতিক তদন্তে চীন ও রাশিয়াকে যুক্ত করার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় ইসলামাবাদের পাশে থাকবে বেইজিং। এর মধ্যেই পেহেলগামে আবারও ভিড় করতে শুরু করেছে পর্যটকরা। ধীরে ধীরে আগের রূপে ফিরছে পৃথিবীর ভূস্বর্গ খ্যাত জম্মু কাশ্মীর। ভয়াবহ সন্ত্রাসী হামলার পর আবারও কাশ্মীরের সৌন্দর্য দেখতে ভিড় করছেন দেশি বিদেশি পর্যটকরা। জনপ্রিয় পর্যটন স্পট পেহেলগামেও বেড়েছে পর্যটকদের আনাগোনা। আমরা এখন পেহেলগামে আছি। সহযাত্রীদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এখানে বাজার ও অন্যান্য সবকিছু এখনো খোলা আছে, ভয় পাওয়ার কিছুই নেই। সেনাবাহিনী এখানে আছে, ভারত সরকার ও স্থানীয়রা সব রকম সহযোগিতা করছে। আসার পর থেকে কোনো ভয় অনুভব করছি না। কাশ্মীর স্বাভাবিক হতে শুরু করলেও ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তাপ কমছে না। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর থেমে থেমে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি চলছে। হামলার ঘটনায় শুরু থেকেই পাকিস্তানকে দায়ী করছে ভারত সরকার, যদিও এমন অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। হামলা নিরপেক্ষ তদন্তে চীন ও রাশিয়ার অংশগ্রহণের প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে কাশ্মীরের ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চীন। ইস্যুটি নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াই এর সঙ্গে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় ইসলামাবাদের পাশে থাকার কথা জানিয়েছে বেইজিং। গেল মঙ্গলবার পেহেলগামে সন্ত্রাসী হামলায় অন্তত 26 জন নিহত হন। প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও প্রকৃত দোষীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অবশ্য সন্দেহভাজন শতাধিক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনের বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে কাশ্মীর কর্তৃপক্ষ। রাহানুল রানা, সময় সংবাদ। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত হয়েছে আরও 50 জন। পাল্টা রকেট হামলার দাবি করেছে হামাস। উপত্যকাটিতে অস্ত্রবিরতির প্রচেষ্টায় কিছু অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ। অন্যদিকে গাজার সামনের দিনগুলো মারাত্মক হতে যাচ্ছে বলে সতর্ক বার্তা দিয়েছে জাতিসংঘ। অবরুদ্ধ গাজা উপত্যকায় ক্ষুধা, বোমা আর গুলির আঘাতে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। স্থানীয় সময় রোববার খান ইউনিস, রাফা শহর ও নুসৈরাত শরণার্থী শিবিরে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন, এদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীকে টার্গেট করে রকেট হামলার দাবি করেছে হামাসের কাশেম ব্রিগেড ও ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেড। উপত্যকায় ইসরায়েলি সেনাদের অবস্থানে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করে তারা। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ জানান, গাজায় নতুন অস্ত্রবিরতির প্রচেষ্টায় কিছুটা অগ্রগতি হয়েছে, তবে যুদ্ধ শেষের ব্যাপারে ইসরায়েল ও হামাস এখনও আপোষে পৌঁছাতে পারেনি বলে জানান তিনি।
এদিকে অবরুদ্ধ গাজা এখন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। জাতিসংঘ বলছে খাদ্য পানি প্রায় শেষ। উপত্যকাটির বাসিন্দাদের সামনের দিন মারাত্মক হতে যাচ্ছে বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ক। গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 52,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের ভেতর বেশিরভাগই নারী ও শিশু। বাস্তুচ্যুত হয়েছে লাখো ফিলিস্তিনি। অর্জিতা শেরজিন, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রত্যাবাসন চুক্তির 33 বছরেও মেলেনি রোহিঙ্গা সংকটের সমাধান। আন্তর্জাতিক সংস্থা ও পশ্চিমাদের দ্বিচারিতাকেই দুষছেন বিশেষজ্ঞ। নতুন বাধার আঘাইনের যুদ্ধ পরিস্থিতি। আগামী মাসের শুরুতেই শুরু হচ্ছে শেখ হাসিনার বিচার। আল জাজিরাকে ডক্টর ইউনুস। ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যেই নির্বাচন। এবং এবারের হজ যাত্রায় একটি এজেন্সির অধীনে থাকবেন 1000 যাত্রী। ভিন্ন ভিন্ন প্যাকেজ সমন্বয় করায় চ্যালেঞ্জ, বিশৃঙ্খলার শঙ্কা। অনিয়ম করলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি। এই ছিল সকালের সময়। সঙ্গেই থাকুন সময়ের।